ইয়েস এক্স্যাক্টলি, আমি কলকাতা ছাড়ছি। শিফটিংয়ের চাপটা না বিশাল বড় চাপ, 1 বছর 2 বছরের পরে পরে একটা করে শিফটিং। যেহেতু অনেকদিন একসঙ্গে থেকেছি তো হঠাৎ করে মিনময় আবার একা হয়ে যাচ্ছে, ওই জন্য ভাবলাম যে এখানে থেকে যাই, আর কালকে এখানে কাজ ছেড়ে কালকে বাড়ি। টাটা। তো আমি এসে এখন বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছি, এটা পরের দিন লাস্ট, কিন্তু একদিনের জন্য এসেছিলাম, এসে দেখ কতদিন হয়ে গেল। ঠিক আছে টাটা, আবার দেখা হচ্ছে। সাবধানে যাস। ইয়েস। ভুলে যাস না আসিস। ভুলে যাস না আসিস মানে কি? হ্যাঁ, ভুলে যাস না আসিস মানে কি? মন ভরা দুঃখ আর গাল ভরা হাসি নিয়ে বন্ধুকে টাটা বলে আমি পৌঁছে গেলাম মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে, যেটা বাসড্রোনিতে অবস্থিত। তো আমার সঙ্গে হঠাৎ করে রিয়ারও দেখা হয়ে গেল। রিয়া ওর কাজ শেষ করে বাসড্রোনিতে অপেক্ষা করছিল। আমরা এখন যাব দমদম, আর সেখান থেকে রিয়া কল্যাণী ট্রেন ধরবে, আর আমি ওখান থেকে যাব দাদুবাড়ি, দাদুর সঙ্গে দেখা করতে। আচ্ছা ঠিকানা পরে বলছি। আসলে দুপুরে হঠাৎ ছোট ভাইয়ের ফোন আসায় জানতে পারি দাদুর শরীর খুব খারাপ, হাসপাতালে ইমার্জেন্সিতে অক্সিজেন দিয়ে ভর্তি ছিল, পরে একটু সুস্থ বলে বাড়িতে নিয়ে এসেছে। যদিও আজ আমার বাড়ি যাওয়ার কথা ছিল, তবুও আমার বাড়ি যাওয়ার থেকে দাদুর সঙ্গে দেখা করাটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমার জীবনে তার গুরুত্ব অনেক বেশি। যাই হোক, আমরা এখন দমদম স্টেশনে। তুই যা রে হো, তুই না যাও। তো অ্যাকচুয়ালি রিয়া এখন চলে যাবে, রিয়া ট্রেন রয়েছে, ও দমদম থেকে ট্রেন ধরবে, ওর বাড়ি অ্যাকচুয়ালি কল্যাণীতে, তো ওখান থেকে কল্যাণীতে যাবে। ওকে ট্রেনে তুলে দিয়ে আমি যাবো মামাবাড়িতে। মামাবাড়ি দমদমের পাশেই প্রাইভেট রোড বলে একটা জায়গা, এটা অটোতে যেতে হবে। টাটা। কল্যাণী সীমান্ত। কত বলেছি অ্যানিমি দেখতে, ও অ্যাকচুয়ালি অ্যানিমির অনেক বড় ফ্যান, ঠিক আছে, সারাদিন অ্যানিমি নিয়ে বসে পড়ে থাকে, আর ওর ফোর্সে আমিও নারুটো দেখতে শুরু করেছিল, কিন্তু একটু দেখে ছেড়ে দিয়েছি। 100টা এপিসোড দেখেছি আমি, 100টা এপিসোড। আমি 720টা, তো তাই আমার কাছে বোঝি যে এটা কোনো ব্যাপার না। আর দেখতে কেউ অ্যানিমি পছন্দ করো তাহলে সে অবশ্যই নারুটোটা অন্তত দেখবে, তাই সে বহু কিছু শেখার আছে নারুটো। রিয়াকে টাটা বলে আমি রওনা দিলাম দাদুবাড়ির দিকে। দমদম স্টেশন থেকে নাগের বাজারের দিকে যেতে প্রাইভেট রোড বলে একটা জায়গা পড়ে, সেখান থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ দাদুবাড়ি। তোমার শরীর এখন ঠিক আছে? তুমি তো টেনশনই ধরিয়ে দিয়েছিলে সবাইকে। টেনশন মানে কি, আমি তো হাড়ের ওষুধ খাইছি, তারপরে তোকে বাড়িতে আমার দেখায় না, তখন তাহলে হাড়ের ওষুধ খাওয়ার বসছি, স্টরবাস 20 খাই, 2-3 পদের খাই। সব জায়গায় আমি থাকি, যেখানে খুশি সেখানে, যারা যেখানে আসে তার আগে আমি গিয়ে পৌঁছে যাই। তুই তো আমার সঙ্গে কানেক্টেড, আমি যেখানে সেখানে তুই থাকবি, সেটা স্বাভাবিক। এমনি চ্যানেলের নাম এসছে নাকি ববগুরু? তোর চ্যানেলের নাম ব্যাগাবন্স। হাই প্রীতি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমি আসার সময় স্টেশনে 3-4টে দোকানে গেছি আমি আর রিয়া চা খোঁজার জন্য, কোথাও চিনি ছাড়া চা নেই, আর এটা আমার জন্য খুব প্যাথেটিক। চিনি ছাড়া খেতে খেতে না অভ্যস্ত হয়ে গেছি, আর চিনি দিয়ে চা খেতে কষ্ট হয়। তো প্রীতি চা বানিয়ে আনলো, থ্যাংক ইউ প্রীতি। এই বোন দাদা নিয়ে কি ঝামেলা ছিল ছোটবেলায়। ও যখন ছোটবেলায় আমাদের দিনাজপুরে আসে, তখন আমি তনাইদা করতাম, আমার মামার মা চিল্লামিল্লি করতো, এই তনাইদাকে অনেক বড়। তাহলে মার খেয়ে আমি দাদা বলা শুরু করছি, যে শুধু দাদা। এখনো তোকে শুধুই দাদা বলে ডাকি, মার খেয়েছি আমি সিরিয়াসলি, জন্য অনেক বড় না তখন। চাটা কিন্তু সেই হয়েছে প্রীতি, সত্যি রে। এই প্রীতি এত ভালো চা বানায় নাকি? ওরে দিয়ে চা বানাবা? না, এই জন্য চা বানাতে ইচ্ছে করে না, তারপরে ওকে দিয়েই বানাবো। আমাকেও বলে ভালো না হলেও বলে জানিস ভালো হয়েছে, তারপরে বলে তুই চা বানাবি। দাদু কি অবস্থা বলো? সকালে হঠাৎ শরীর খারাপ বলে কেন? ওই ওষুধ বেশি খাইছিলাম। ও দাদু অ্যাকচুয়ালি সকালবেলা ডাক্তারের কাছে যাওয়ার সময় সে প্রেশারের ওষুধ 2টো খেয়ে নিয়েছে, আর প্রেশার ওষুধ 2টো খাওয়ার জন্য তার এমনিতেই বডি উইক রয়েছে, তারপরে প্রেশার ওষুধ এক্সট্রা খেয়ে নিয়েছে, প্রেশার ফল করেছে, আর সে সেন্সলেস হয়ে গেছিলো। তারপরে আরজি করে ইমার্জেন্সিতে ভর্তি ছিল, নাকি অক্সিজেন দিতে হয়েছে, এমন বাজে অবস্থা। তো তারপর স্যালাইন ট্যালাইন দেওয়ার পর সে সুস্থ হয়েছে, তারপর দিদা দাদুকে নিয়ে বাড়িতে ফিরেছে। কত বয়স হলো দাদু? 80 ধারে না পার হয়েছে? আমার বয়স 7 বছর। দাদুকে দেখতে বয়স্ক লাগলেও কিন্তু দাদুর কিন্তু বয়স হয়নি, ঠিক আছে। আমার যত বন্ধু বান্ধব আছে যারা দাদুর সঙ্গে মিট করে প্রথমবার, সবাই দাদুকে সুইট 16 বলে আর কি। তো
দাদু সিরিয়াসলি এখন তো বয়স হয়ে গেছে, দাদু এখনো সেই লেভেলের ফিট থাকে, তারপর নিজের ড্রেস আপ, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস ডিফারেন্ট লেভেলের, মানে লাইফ না দেখলে কখনো বুঝতে পারবো না। আর তার সঙ্গে আমি যতদিন ট্রাভেল করেছি, সে ট্রেনে উঠলে কখনো সিনিয়র সিটিজেনদের জন্য যে সুবিধাগুলো থাকে সেগুলো কখনো নেয় না, সে নিজে উঠে অন্য বয়স্কদের বসতে দেয়, কিন্তু সে কখনো নেয় না, কারণ সে এগ্রি হয় না এটার সাথে যে তার অনেক বয়স হয়ে গেছে। অথচ তারা 80+ এজ, তার সঙ্গে কথা বললে বা দেখলে তাকে মনে হবে যে তার 50 কি 60 বছর বয়স। এটাই ছিল। এখানে এসছি, এখান থেকে দিদা রান্না টান্না করে রেখেছে, তো ডিনার করে তারপরে সদীপের রুমে যাব। তারপরে ওখান থেকে রাতে প্ল্যান ছিল রাতেই বাড়ি ফেরার, কিন্তু আমার মনে হয় না যে রাতে বাড়ি ফেরা হবে, কালকে সকালে আই থিঙ্ক বাড়িতে যাবো। আর প্রীতি ক্যামেরা ধরে আছে পেছন থেকে, থ্যাংক ইউ ক্যামেরাটা ধরে দেখার জন্য। কিরকম বাজে ধরেছিল। আরে তুই কি করে শিখলি তাই তো বুঝতে পারলাম না। আর গোবিন্দর মতো না, গোবিন্দর মতো নাচি নাকি? গোবিন্দর থেকে ভালো নাচি না। দাদু অ্যাকচুয়ালি আমার আর প্রীতির রিলসটা দেখছে। না শিখতে হয় না, শুধু শুধু বাজনার সাথে লাফালেই হয়ে যায়। বডিটা তো তো সবাই আমার বড় দিদাকে অনেকবার দেখেছে ব্লগে। এই আমার ছোট দিদা। দিদা তোমাকে প্রথম দেখছে সবাই, কেমন আছো তুমি? ভালো আছে। দিদারও শরীরটা খুব একটা ভালো না, কাঁচার খাইয়ে পার মালাই চাকি সরিয়ে গেছিল। দিদার শরীর খারাপ হতেই থাকে, যে কখনো কিছু নিজের শরীর নিয়ে মেনটেন করে না। একটু পরে প্রেশারটা মাপো, কারণ এখন বাইরে থেকে হেঁটে আসলে না, তো প্রেশার এমনিতেই হাই থাকবে। ব্লাড প্রেশার বডির মুভমেন্টের উপর ডিপেন্ড করে। বেশি না, এটা ঠিকই আছে একদম ঠিক আছে। মানে কি তো একটু চিন্তা ভাবনা কম করো আর ঘর থেকে কম কম বেরো। বেরোয় না। ঠিক আছে, আমি আসি দিদা। সাবধানে থেকো। তো দাদু বাড়ি থেকে বেরোনোর আগেই বৃষ্টি দেখেও আমাদের বেরোনোটা বাধ্যতামূলক ছিল, কারণ দাদু বাড়িতে রাতে থেকে গেলে আমার আর সকালে বেরোনো হবে না। তো এখন আমি আর ছোটো ভাই যাচ্ছি বেলঘরিয়া ওর ঘরে। আরে ভুলে গেলে, এর আগের দিনই যেখানে শিফট করলাম। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা প্লিজ আগের ভিডিওগুলো দেখে নাও, তাহলে এই ভিডিওতে কানেক্ট করতে খুব সুবিধা হবে। তো যাই হোক, এখন বেলঘরিয়া পৌঁছাই, বাকি কথা ওখানে গিয়ে হবে। জুতো তো পুরো ভিজে গেছে রে, এই বৃষ্টির ভয়টাই পাচ্ছিলাম। দেখ সেই বৃষ্টিতেই ভিজতে হলো। সজীব টুকটাক ঘর গুছিয়ে নিয়েছে, এখানে আর সিস্টেমটা রেখেছে। এটা আগে থেকেই ঘরে ছিল, আলনাটা জামা প্যান্ট চলে গেছে, আর আয়নাটা এখানে লাগানো হয়েছে। আয়নাটার খুব বাজে অবস্থা, কিন্তু আয়নাটা মুছতে হবে। ঠিক আছে, ঠিক আছে। এবার ফ্রেশ ট্রেশ হয়ে অলমোস্ট ভিজে গেছি, পুরো এই সাইডটা ভিজে গেছে, আর জুতো তো মোজা টোজা ভিজে গেছে। এগুলো আবার শুকাতে দিতে হবে, কারণ ভোরবেলা ফেরত হবে। আচ্ছা, কাপ রাখার জায়গাটা এগুলো রিয়া দিয়েছে। ওর অ্যাকচুয়ালি এক্সাম ছিল ব্যাঙ্গালোরে, তো ব্যাঙ্গালোরে একটা মন্দিরে গেছিলো, মন্দির থেকে ও সবার জন্য, মানে আমাদের 3 ভাইয়ের জন্য, দিদা মাসির জন্য এই হাতের বেলা সুতো নিয়ে এসছে। রিয়া অ্যাকচুয়ালি অনেক বড় কৃষ্ণ ভক্ত, তো কোথাও গেলে ওর মন্দিরে যাওয়াটা কম্পালসারি, আর মন্দিরে গেলে ও সবার জন্য এই সুতো ফুল এই জিনিসগুলো নিয়ে আসে। নে তোরটা বলে নে, লুজ রেখো, যদি মোটা হয়ে যায়। আমি অ্যাকচুয়ালি হাতে এইসব কিছু পড়ি না, আগে অনেক ছোটবেলায় পড়তাম, কিন্তু তারপরে এখন এই কদিন পরে এটা নোংরা হয়ে যায়, আর এর জন্য পড়া হয় না। একজন ভক্তি সহকারে নিয়ে এসছে, তো পড়াটা উচিত। থ্যাংক ইউ রিয়া ফর দিস। থ্যাংক ইউ। এখন বাজে সকাল 7:15। প্রদীপ যদি ঘুমা, বেরিয়ে ছোট কিচেন গুছিয়েছে, থালা বাসন টাসন গুছিয়ে রেখেছে প্রপারভাবে, সব জিনিসপত্র এখানে। এখানে রাইস কুকার রেখেছে, কিন্তু এটাই দেখার যে কদিন এরকম গোছানো থাকে। আর মিনময়ের মা এরকম আমাকে আর ছোটকে দুজনকে দুটো থালা দিয়েছে, আর বারবার আমাকে বলে দিয়েছে আমারটা বাড়ি নিয়ে যেতে। এই যে সজীবেরটা, আর এটা আমার, তো এটা আমি বাড়ি নিয়ে যাচ্ছি। তো বেলঘরিয়া থেকে আমার বাড়ি বেথডৌরি অলমোস্ট 3 ঘন্টার রাস্তা। আর এতক্ষণ একা বসে না থাকে, চলুন গল্প করা যাক। জানেন এই পাবলিক ট্রান্সপোর্টের সব থেকে বেস্ট পার্ট আমার কি লাগে? সেটা হলো আমার আশেপাশে চলা প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা মানুষ। আপনি যদি কখনো লক্ষ্য করে দেখেন, তাহলে আপনার আশেপাশে বসে থাকা প্রত্যেকটা মানুষের মুখে আপনি আলাদা রকমের স্টোরি পাবেন। কারণ এই চলতি পথের প্রত্যেকটা মানুষের মুখ যেন অনেকগুলো গল্প নিয়ে বসে আছে, আর এই গল্প পড়াটা আমার হবির একটা পার্ট। তো যাই হোক, আমার শহরও আমাকে বৃষ্টি দিয়েই স্বাগত জানালো। আর বাড়ি পৌঁছে প্রথম কাজ ছিল রিয়ার দেওয়া সুতোগুলো সবার হাতে পরানো।
আর তারপরে তো এই হচ্ছে ঘরের ফ্যান, গ্যাসে নষ্ট হয়ে শব্দ হয়। পাখাটা আমি নিজে নিজে খুলছি মিস্ত্রিগিরি করে, আর ফ্যানটা দাদা খুলছে। তো বাড়ি এসে প্রথম জিনিসই দেখে এলো আমার ঘরের ফ্যান খারাপ হয়ে গেছে। এই খেয়ে দিয়ে এখন ফ্যান খুললাম, তো ও এখন যাচ্ছে ফ্যান দিতে রিপেয়ারিং সেন্টারে। আমি যাই আকাশের সঙ্গে দেখা করে আসি। কিরে কি করিস তোরা? আদর্শ নিজের নতুন নতুন জিনিস এসছে, আমি ওদের ব্লগে দেখেছি। এটা খুব সুন্দর হয়েছে, চালানো যাবে। সুন্দর লাগে দেখতে, একটা মানে আলের মতন লাগে, আলো না লাগে। ও ঘর তো আদর্শিনীর ছোট ঘর। এসে দেখি পাপড়ি আদর্শিনীকে স্নান করানোর বন্দোবস্ত করছে। আদর্শিনীর পুল, এটা বাথ পুল। আর একটু তোমাদেরকে অনেকদিন পর দেখলাম। 2 দিনের জন্য গেছি কলকাতায় গিয়ে কদিন হয়ে গেল, 1 সপ্তাহ হয়ে গেছে বেশি। আদর্শিনী তুমি কি একটু কথা বলতে শিখেছো? হ্যাঁ একটু কথা বলতে শিখেছো বাবা? একটুখানি। ওর এক্সপ্রেশন গুলো কত ম্যাচিওর হয়ে গেছে দেখ। আদর্শিনী তোমাদেরকে দেখছি। আমার সোনা মামা কই? বাবা বাবা মামা মামা, তুমি এখন কি সুন্দর তাকাও। আগে খুঁজতে হতো তোমাকে, আগে খুঁজতে হতো কে ডাকছে, কে কথা বলছে। দেখি জিপটা দেখাও। কি হলো বাবা হাতে? টাটা, তোর ওকে স্নান করা। টাটা, আসছি পরে ফ্রেশ হয়ে। তো আই থিঙ্ক অডিওটা একটু প্রবলেম হতে পারে, কারণ মাইকটা এখন আপাতত নেই। আমি যা রেকর্ড হচ্ছে, এই ক্যামেরায় যা রেকর্ড হচ্ছে সব ক্যামেরার ইনবিল্ট মাইকেই রেকর্ড হচ্ছে, এর জন্য মাইক দিয়ে শুরু হতে পারে। তো এখনকার মতো কাজ হলো ব্যাংকে যেতে হবে, কারণ লাস্ট 4 দিন ধরে আমার ব্যাংকের ট্রানজ্যাকশন আটকে আছে। আমি জানি না কেন, কোনো রকম কোনো ইউপিআই ট্রানজ্যাকশন হচ্ছে না, ডেবিট কার্ড ট্রানজ্যাকশন হচ্ছে না, অনলাইন ট্রানজ্যাকশন এভরিথিং স্টপ। মানে আমি জানি না কেন ডিক্লাইন হচ্ছে, বারবার ডিক্লাইন হয়ে যাচ্ছে। তো বিরাট বড় বিপদে পড়ে গেছি, কারণ অনেকগুলো টাকা আটকে আছে ব্যাংকে। যাই হোক, এখন ব্যাংকে যাই, গিয়ে আগে দেখি ইস্যুটা কি। অনেক কিছুই মনে হচ্ছে, কিন্তু আমি কোনো কমিট করতে যাচ্ছি না, কারণ আমি এক্স্যাক্ট জানি না যে কী প্রবলেম। তো ব্যাংকে গেলে ওরাই বলতে হবে। ডকুমেন্টস নিয়ে নিয়েছি। এখনকার মতো এই হলো কাহিনী। তো অর্জুন ছিল আমার KYC আপডেট করতে হবে আবার, তো ও সেইগুলোকে প্রিন্ট আউট বের করে দিয়েছে। আর ও বাবু, ও আমাকে ফর্ম ফিল আপ করে হেল্প করছে। থ্যাংক ইউ ভাই। তো আজকের মতো ব্যাংকের কাজ শেষ। এবার জমা তো দিয়ে আসলাম KYC ফর্ম। অ্যাকচুয়ালি KYC প্রবলেম হচ্ছিল, বাকিটা ব্যাংকারদের উপর ডিপেন্ড করে যে ওরা কতক্ষণে KYCটা আপডেট করবে, কারণ আমার কালকে আবার EMI কাটবে। EMI পেজ হলে আবার 500 টাকা করে জরিমানা। তো বাড়ি যাই, তারপরে সব